হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আজকের এই নতুন এপিসোডে। আজকে আমরা কস্ট অফ কোয়ালিটি এবং প্রোডাক্ট লাইফ সাইকেল নিয়ে কথা বলবো। প্রথমে আমরা প্রোডাক্ট লাইফ সাইকেল নিয়ে কথা বলি। বেসিক্যালি প্রোডাক্ট লাইফ সাইকেলটা শুরু হয় আমরা যখন একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করি সেই সময় থেকে যখন প্রোডাক্টটা মার্কেট থেকে অবসোলিউট হয়ে যায় সেই সময় পর্যন্ত। এই ডিউরেশনটাকে আমরা বলছি প্রোডাক্ট লাইফ সাইকেল। আমরা আসলে এই প্রোডাক্ট লাইফ সাইকেলকে ৪ টা স্টেজে ভাগ করি। ১ম স্টেজটা হলো ইন্ট্রোডাকশন স্টেজ, তারপরে স্টেজটা হলো গ্রোথ স্টেজ, তারপরে ম্যাচুরিটি, তারপরে ডিক্লাইন। ইন্ট্রোডাকশন স্টেজে যেটা হয় আপনি মার্কেটে প্রোডাক্টটা লঞ্চ করেছেন। সো আপনাকে আপনার অর্গানাইজেশনকে মার্কেটিং এবং প্রমোশনের জন্য অনেক হাই কস্ট পে করতে হয়। আপনার এই সময় প্রফিট একদমই হয় না। কিন্তু আপনি চেষ্টা করেন মার্কেটে একটা আপনার প্রোডাক্টের জন্য যারা ইউজার তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস এবং ডিমান্ড ক্রিয়েট করার জন্য। সেকেন্ড স্টেজ হলো গ্রেড। এই সময় আপনি দেখবেন যে আপনার প্রোডাক্টের গ্রোথ, প্রফিট গ্রোথটা অনেক হাই থাকে এবং আপনার সেল ভলিউম অনেক হাই হয়। এই সময় যেটা বেশি ফেস করতে হবে আপনাকে, যেহেতু আপনার যারা কম্পিটিটর আছে তারা দেখবে যে আপনি একটা প্রোডাক্টে ভালো সেল করছেন, তারা কি করবে, নতুন একটা প্রোডাক্ট তাদের অর্গানাইজেশনে নতুন একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করবে সিমিলার টাইপের। তাহলে কি হবে, আপনি আসলে একটা কম্পিটিশন ফেস করবেন। আপনার এই স্টেজে আপনার মেজর গোল থাকবে যাতে আপনি আপনার মার্কেট শেয়ারটা ম্যাক্সিমাইজ করতে পারেন। থার্ড স্টেজ হলো ম্যাচুরিটি স্টেজ। এই স্টেজে একটা সার্টেন টাইম পর্যন্ত আপনার সেল ভলিউম প্রফিট অনেক হাই দেখবেন, তারপরে আস্তে আস্তে এটা ডিক্লাইন হতে থাকবে। আপনি এই সময় যেহেতু আগের স্টেজে অনেকগুলো প্রোডাক্ট নতুন কম্পিটিটর অনেকগুলো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করেছে, এই সময় কিন্তু আপনি অনেক বেশি কম্পিটিশন ফেস করতে হবে। সো আপনি আপনার 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 মেইল গোল থাকবে আপনার যে সেলস গ্রোথটা আছে সেটাকে কন্টিনিউশনে রাখার ম্যাক্সিমাম ডিউরেশন ধরে। সো স্টিল আপনার অবজেক্টিভ ম্যাক্সিমাইজ মার্কেট শেয়ার এই ম্যাচুরিটি স্টেজের সময়। ম্যাচুরিটি স্টেজ পরে যখন আপনি ডিক্লাইন স্টেজে থাকবেন, আপনি দেখবেন যে আপনার প্রোডাক্টের র্যাপিড ডিক্লাইন হচ্ছে সেলস এবং প্রফিটের। সো আপনার এই সময় টার্গেট থাকবে যে আপনি আইদার এই প্রোডাক্টটাকে কন্টিনিউ করবেন কিনা উইথ নতুন এক্সপানশন অথবা ইনোভেশন করে, নাকি এটাকে ডিসকন্টিনিউ করে ফেলবেন। এটা ডিপেন্ড করতেছে আপনার অর্গানাইজেশন যেসব গোল আছে, অবজেক্টিভ আছে, ফিউচার প্ল্যান আছে, রোডম্যাপ আছে সেটা সম্পর্কে। এই হলো জেনারেল গাইডলাইন আমার চারটা স্টেজের একটা প্রোডাক্টের লাইফ সাইকেলে। এখন আমরা কস্ট অফ কোয়ালিটি নিয়ে কথা বলবো। প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ কস্ট অফ কোয়ালিটি। বেসিক্যালি একটা প্রজেক্টের অনেকগুলো একটা ডেলিভারেবল থাকে যেটা কাস্টমার স্পেসিফিক রিকোয়ারমেন্টকে মিট করতে হয়। এখন যখন প্রোডাক্টটা ডেভেলপ হচ্ছে, আমরা যেই সব অ্যাকশন নিচ্ছি ওই প্রোডাক্টটাকে মেক শিওর করার জন্য, ওইটা আউটপুট হিসেবে কাস্টমার কাছে যখন যাবে কাস্টমার রিকোয়ারমেন্টকে মিট করতে পারবে। এই যে আমরা যেই সব অ্যাকশন নিচ্ছি তার জন্য যে খরচ, সেটাকে আমরা বলছি কস্ট অফ কোয়ালিটি। এখন বেসিক্যালি কস্ট অফ কোয়ালিটি দুইটা স্টেজে হয়, একটা হলো ডেভেলপমেন্ট স্টেজে আর একটা হলো প্রোডাক্ট লাইফ সাইকেল স্টেজে। ডেভেলপমেন্ট স্টেজে তার মানে এটাকে আমরা প্রজেক্টের ইন্টারনাল বলছি। প্রজেক্টের মেইন গোল হলো ওই ডেলিভারেবলটাকে ডেভেলপ করা। ডেভেলপ করার পরে প্রজেক্ট যখন শেষ হয়ে যাবে, এই প্রোডাক্টটা মার্কেটে আস্তে আস্তে কাস্টমার কাছে যেতে থাকবে। ওটাকে আমরা বলছি প্রোডাক্ট লাইফ সাইকেল স্টেজে কস্ট অফ কোয়ালিটিস। এখন ডেভেলপমেন্ট স্টেজে প্রথম কস্ট অফ কোয়ালিটিটা হলো আমার প্রথম টার্গেট থাকবে আমি প্রিভেন্ট করব যখন ডেভেলপ হচ্ছে প্রোডাক্টটা ভালো প্রোডাক্ট হিসেবে ডেভেলপ হয়। এটাকে আমরা বলছি প্রিভেনশন কস্ট। এখন প্রিভেনশন কস্টের সময় কী কী খরচ আমরা কনসিডারেশন নিব, আমার এমপ্লয়ীদেরকে ট্রেনিং দিব, আমি প্রসেসকে খুব সুন্দর ডকুমেন্টেড করব, আমার যখন যেই স্যাম্পল বা যেই কম্পোনেন্টটা ডেভেলপ হচ্ছে সেই কম্পোনেন্টটা টেস্ট করে দেখবো যে এটা যেন ভালো কম্পোনেন্ট হিসেবে আমার মেইন প্রোডাক্টে অ্যাসেম্বল হয়। সো বেসিক্যালি আমার মেইন টার্গেট থাকবে প্রসেসের মধ্যে আমি বিল্ড করে ফেলবো আমার কোয়ালিটি টেস্টিং অ্যান্ড আদার প্রসিডিউর। আমার মেইন অবজেক্টিভ হবে যে আমি যেন প্রথমেই আমার প্রোডাক্টটাকে ভালো প্রোডাক্ট হিসেবে ডেভেলপ করি। এটাকে আমরা বলছি প্রিভেনশন কস্ট। মেক শিওর করা যে প্রসেস থেকে আমরা একটা ভালো প্রোডাক্ট আউটপুট পাই। এখন ধরেন আপনি আপনার প্রিভেন্ট করলেন, করার পরে আপনার একটা মোবাইল হ্যান্ডসেট ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান আছে, সেখান থেকে আপনি 10,000 মোবাইল হ্যান্ডসেট ডেভেলপ করলেন ডিফারেন্ট কম্পোনেন্টকে অ্যাসেম্বল করে। এখন এখন আপনাকে কী করতে হবে, এই যে 10,000 মোবাইল হ্যান্ডসেট ডেভেলপ হলো, এটাকে মেক শিওর করতে হবে এর মধ্যে কোনো খারাপ ডিফেক্টিভ প্রোডাক্ট নাই। এটা যদি আপনি করতে চান তাহলে কী করতে হবে, আপনাকে টেস্ট এবং ইন্সপেক্ট করে দেখতে হবে ওর মধ্যে কোনো ডিফেক্ট আছে কিনা। বেসিক্যালি এটা আমরা যেটা করি ইনিশিয়ালি সেটা হলো যে আমি কিছু স্যাম্পল নিয়ে তারপর টেস্ট করার চেষ্টা করি। এটা ডিপেন্ড করতেছে ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে। মোবাইল হ্যান্ডসেটের ক্ষেত্রে অনেক ডিস্ট্রাকটিভ টেস্ট আছে, যার মাধ্যমে আপনি যে কটা স্যাম্পল হিসেবে নিয়েছেন টেস্ট করার জন্য সেগুলো হয়তো ডিস্ট্রয় হয়ে যেতে পারে। এই কস্টটা আপনার ধরে নিতে হবে।
এই কস্টটাকে আমরা বলছি অ্যাপ্রাইজাল কস্ট। তার মানে আমি প্রসেসের মধ্যে ফার্স্টে যেটা ডেভেলপ করছি সেটাকে বলছে প্রিভেনশন কস্ট। আমার প্রোডাক্টটা যখন আউটপুট দিচ্ছে আমি টেস্ট এবং ইন্সপেক্ট করে দেখার চেষ্টা করছি এর মধ্যে কোনো ফেলিওর আছে কিনা, সেটাকে আমরা বলছি অ্যাপ্রাইজাল কস্ট। এখন ধরেন আপনি 10,000-এর মধ্যে আপনি 10টা হ্যান্ডসেট টেস্ট করেছেন, 10টা হ্যান্ডসেট টেস্ট করে দেখেছেন যে আপনি একটা হ্যান্ডসেটের মধ্যে প্রবলেম আছে। এটা যদি আপনার থ্রেশহোল্ড লিমিটের মধ্যে থাকে তাহলে কি করবেন, আপনি নেক্সট স্টেজে যাবেন। তার মানে আপনি 10,000 স্যাম্পলকে কাস্টমার কাছে সেল করা শুরু করবেন। এখন এটা যদি অ্যাকসেপ্টেবল মধ্যে না থাকে তাহলে আপনার কি করতে হবে, আপনাকে করতে হবে কি 10টার হ্যান্ডসেট থেকে বের করার চেষ্টা করতে হবে কয়টা ফল্টি আছে। তার মানে আপনার হোল পপুলেশনকে টেস্ট করে দেখতে হবে, ইন্সপেক্ট করে দেখতে হবে। এটা কিন্তু অ্যাপ্রাইজাল কস্টের মধ্যে পড়বে যদি ইনিশিয়াল স্যাম্পল রেজাল্টটা যদি আপনার থ্রেশহোল্ডের মধ্যে না থাকে। তাহলে ধরে নেন এখন যদি আপনি 10,000 হ্যান্ডসেট টেস্ট করলেন, টেস্ট করে দেখলেন যে 200 হ্যান্ডসেটের মধ্যে ডিফেক্ট আছে। তাহলে 200 হ্যান্ডসেটকে কি করবেন, আপনি রিপেয়ার করার চেষ্টা করবেন, রিওয়ার করে আবার এটাকে ভালো প্রোডাক্ট হিসেবে নিয়ে আসার চেষ্টা করবেন। যদি রিপেয়ারেবল না হয় তাহলে কি করতে হবে, ওই 200টা হ্যান্ডসেটকে স্ক্র্যাপ করে দিতে হবে। এই যে রিওয়ার করছেন, রিপেয়ার করার চেষ্টা করছেন, রিপেয়ারের কস্ট, রিওয়ার্কের কস্ট এবং স্ক্র্যাপের কস্ট, এটাকে বলছি ইন্টারনাল ফেলিওর কস্ট। কারণ কি আপনার প্রোডাক্টটা কিন্তু এখন স্টিল কাস্টমার কাছে যায়নি, আপনার উইদিন ইয়োর অর্গানাইজেশন, উইদিন ইয়োর প্রজেক্টের মধ্যেই আছে। এটাকে আমরা বলছি ইন্টারনাল ফেলিওর কস্ট। ওকে, নাও আপনি ইন্টারনাল ফেলিওর কস্টের পরের স্টেজটা হলো ইন্ট্রোডাকশন স্টেজ। তার মানে আপনি প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করা শুরু করছেন। হতে পারে এটা ডিক্লাইন স্টেজের সময় যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করে থাকেন, প্রোডাক্টের লাইফ সাইকেলের ক্ষেত্রে হয়তো ডিক্লাইন স্টেজ, কিন্তু স্টিল আপনি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছেন আপনার অর্গানাইজেশনের পলিসি অনুসারে। বেসিক্যালি এই স্টেজে কাস্টমারের কাছে প্রোডাক্টটা চলে যাচ্ছে, তাই না? তো এই সময় যদি কোনো প্রোডাক্ট ফল্টি হয় তাহলে সেটাকে আমরা বলছি এক্সটার্নাল ফেলিওর কস্ট। এখন এক্সটার্নাল ফেলিওর কস্ট কয় ধরনের হয়? ফার্স্ট হলো ওয়ারেন্টি সাপোর্ট আপনাকে দিতে হবে, ওয়ারেন্টি রিলেটেড কস্ট আপনাকে আপনাকে কনসিডারেশন নিতে হবে। এটাকে আমরা বলছি ওয়ারেন্টি রিলেটেড ওয়ার্ক কস্ট। এবার অনেক সময় যেটা হয়, ওয়ারেন্টি সাপোর্টের সময় আপনার টাইম লাইন ডিউরেশন যেটা কাস্টমার কাছে অ্যাকসেপ্টেবল হচ্ছে না, সেক্ষেত্রে কাস্টমারের ক্ষেত্রে হয়তো সে ডিসস্যাটিসফাই হচ্ছে, আপনি হয়তো আপনার বিজনেস হয়তো লস করতে পারেন। আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনার সিস্টেম থেকে যদি খারাপ প্রোডাক্ট মার্কেটে চলে যায়, এসকেপ করে খারাপ প্রোডাক্ট মার্কেটে চলে যায়, আপনার লায়াবিলিটিস কিন্তু অনেক বেড়ে যায়। ধরেন আপনি 10,000 হ্যান্ডসেট আপনি অ্যাপ্রাইস করে দেখেছেন যে 10টার মধ্যে একটাও খারাপ ছিল না, কিন্তু ওইটার মধ্যে 200টা হ্যান্ডসেট খারাপ আছে। এটা যখন কাস্টমার কাছে চলে যাবে তাহলে 200টা হ্যান্ডসেটের জন্য কিন্তু আপনার লায়াবিলিটিস অনেক বেশি হবে, কারণ ওই 200টা হ্যান্ডসেট মার্কেট থেকে উঠায় নিয়ে এসে আপনাকে রিপেয়ার করে তারপরে কাস্টমার কাছে দিতে হবে। সো এটা যদি কাস্টমার কাছে যে ফেলিওর কস্ট পাওয়া যায় সেটার কস্ট অফ কোয়ালিটি হবে অনেক বেশি হাই। যত তাড়াতাড়ি আপনি ডিফেক্টিভ আইটেমকে আইডেন্টিফাই করতে পারবেন তত আপনার কস্ট অফ কোয়ালিটির জন্য লেস কস্ট হবে। এই হলো কস্ট অফ কোয়ালিটির জেনারেল আইডিয়া। আমরা এখানে প্রিভেনশন কস্ট আর অ্যাপ্রেজাল কস্টকে বলি কস্ট অফ কনফরমেন্স, আর ইন্টারনাল ফেলিওর কস্ট আর এক্সটার্নাল ফেলিওর কস্টকে আমরা বলি কস্ট অফ নন কনফরমেন্স। রিক্যাপ করি আমাদের 4 ধরনের কস্টকে। প্রিভেনশন কস্টের মেইন ফোকাস প্রিভেন্ট করা, প্রসেসের মধ্যে যেন খারাপ প্রোডাক্ট না বের হয়। অ্যাপ্রাইজাল কস্টে আমরা খরচ করব যাতে অ্যাপ্রাইজ করে বের করার চেষ্টা করব প্রসেস থেকে যে আউটকামটা হয়েছে যেন কোনোভাবেই কোনো ডিফেক্টিভ আইটেম আমি কাস্টমার কাছে না দিই। তারপর হলো ফেলিওর কস্ট। ফেলিওরের মধ্যে 2টা ফেলিওর কস্ট আছে, একটা হলো ইন্টারনাল ফেলিওর কস্ট আর একটা হলো এক্সটার্নাল ফেলিওর কস্ট। আমার আসলে কোয়ালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে মেইন ফোকাস থাকবে এই যে 4 ধরনের কস্ট আছে আর আমার কস্ট বেনিফিট আছে, এটাকে ব্যালেন্সিং করা। এটাই আমার মেইন ফোকাসে থাকবে। আমরা সবসময় চেষ্টা করব আমার যাতে কস্ট অফ কোয়ালিটিটা, আমার প্রফিট, আমার প্রোডাক্টের সেলস অথবা আমার যে ওভারঅল প্রজেক্টের খরচ সেটার মধ্যে একটা রিলেশনশিপ এবং ব্যালেন্সের মধ্যে থাকে। নাও আমরা যদি এই কস্ট অফ কোয়ালিটি প্রোডাক্ট লাইফ সাইকেলের ডিফারেন্ট স্টেজের কথা চিন্তা করি তাহলে কীভাবে দেখি? বেসিক্যালি ইন্ট্রোডাকশন স্টেজে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে ইন্ট্রোডাকশন স্টেজে কস্ট অফ কোয়ালিটিটা অনেক বেশি হয়, কারণ ওই সময় যেহেতু মার্কেটে প্রথম প্রোডাক্টটা লঞ্চ হচ্ছে, ডিফেক্ট অথবা বাগস এগুলো সবই ওই সময় সারফেসে আসে। বাট এনিওয়ে, গ্রোথ স্টেজ, ডিক্লাইন স্টেজ আপনাকে কিন্তু ওয়ারেন্টি সাপোর্ট আপনার অর্গানাইজেশনের যেসব পলিসি আছে সে অনুসারে দিতে হতে পারে। সো এই কস্টগুলো, ওয়ারেন্টি কস্ট, আপনার লস বিজনেস, লায়াবিলিটিস, এগুলো কিন্তু আপনার সবসময় প্রোডাক্ট লাইফ সাইকেলের যে কোনো স্টেজের জন্য প্রযোজ্য হবে। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন আওয়ার নেক্সট এপিসোড। থ্যাংক ইউ।